প্রথমেই নজর রাখবো আজকে 40টি তাজা সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। অন্নপূর্ণা যোজনা নিয়ে সমস্যা মেটাতে বিধায়কদের বিশেষ বার্তা, কি বললেন মুখ্যমন্ত্রী? নিউটাউনে হবে নূতন বিধানসভা ভবন, স্পিকারকে জমি পরিদর্শনের আর্জি মুখ্যমন্ত্রীর। বিধানসভায় 28টি ক্যাগ রিপোর্ট পেশ, বিশেষ অধিবেশনের ডাক অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। নিট বিতর্কে প্রবল চাপ, অবশেষে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের চিঠি মোদীকে। পুলিশ আদালতের না, মিছিলের নাছোড় মমতার ধাক্কা মহিলা পুলিশকে, স্কুটিতে চেপে ছাড়লেন ঘটনাস্থল। পিএফ ফান্ড পরিচালিত হবে রাজ্যের আইনেই, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বিলে সংশোধন শিক্ষা দপ্তরের। অংশ নয় বংশগ্রহণমূলক পঞ্চায়েত, তৃণমূলের দুর্নীতিকে দুষে পঞ্চায়েত আইন সংশোধন রাজ্যের। বেলঘরিয়া স্টেশনে হকার উচ্ছেদে স্থগিতাদেশ হাইকোর্টের, কতদিন বন্ধ অভিযান? সেবাস্ট্রয়ের নামে পৈলানের রিসর্ট দখল, অভিষেকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে এফআইআর। ঋতব্রত গোষ্ঠীকে হারিয়ে বাদুড়িয়া পঞ্চায়েত সমিতি দখল করল কালীঘাটপন্থী তৃণমূল, গোটা জেলায় শোরগোল। বাড়বে রাজস্ব, বিধানসভায় রূপরেখা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেবাস্ট্রয়ের জন্য বাদ হাত, অভিষেককে হুঁশিয়ারি শুভেন্দুর, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ খুদের বাবা মার। জেনজি দেখালো দেশ না জ্বালিয়েও লড়া যায়, শিক্ষামন্ত্রীর ইস্তফার পর মুখ খুললেন সোনমের স্ত্রী। আগ্রহ ছিল ধর্মীয় বিষয়ে, বুকে মেয়ের নিখোঁজ বার্তা নিয়ে মায়াপুরের পথে পথে ঘুরছেন বাবা। কি করেছিস ববি? বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ হতেই ফিরহাদ গিয়ে কৌতুক ছলে খোঁচা তাপস রায়ের। সারা রাত ঘুম হতো না, কেঁদে ফেললেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাবা মা। কলকাতার আসার পথে দুর্ঘটনা শিকার প্রাক্তন বিধায়ক কল্লোল খাঁ, চিকিৎসাধীন হাসপাতালে। প্রশ্ন ফাঁসে দায়ে কড়া পদক্ষেপ, 47 আধিকারিককে বরখাস্ত করে পুনর্গঠন শুরু এনটিএ। ইলিশ কিনতে আর হুড়োহুড়ি নয়, ঘরে বসেই অনলাইনে মিলবে পছন্দের মাছ। একটা ইস্তফা সব পাল্টায় না, কেন্দ্রকে এবার শাসনের ধরন বদলানোর কথা ভাবতে হবে, বার্তা সোনম ওয়াংচুকের। মন্দিরে চুরির পরে বোধোদয়, দেবালয়ের সামগ্রী ফিরিয়ে আত্মসমর্পণ 3 চোরের। রাজ্যে বিজেপি সরকারের 2.5 মাসে রাজস্ব আদায় 15% বেড়েছে, জানালেন অর্থমন্ত্রী। জোর সেলফ এনুমারেশন, জনগণনার সঙ্গেই হবে একগুচ্ছ কাজ, বৈঠকে জানালেন মুখ্য সচিব। হাওড়া স্টেশন হচ্ছে আরো আধুনিক, নতুন প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবায় আসছে বড় পরিবর্তন। আইপিএস কোটেশ্বর রাও সহ একাধিক পুলিশ কর্মীকে সাসপেন্ড, বিধানসভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। গণতন্ত্রের জয়, শান্তি ধৈর্যের জয়, ধর্মেন্দ্রর ইস্তফায় প্রথম প্রতিক্রিয়া সোনমের। লং লিভ স্টুডেন্টস পাওয়ার, ধর্মেন্দ্রর পদত্যাগের পরে প্রতিক্রিয়া দীপকের। টালিগঞ্জের কলেজে 100 কোটি 9-6 দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত বাম নেতার গ্রেপ্তারি চেয়ে বিধানসভায় সরব পাপিয়া। কাকসাই রাতভর নিখোঁজ 3 নাবালক, অভিযোগ পেয়ে 3 ঘন্টার মধ্যে উদ্ধার করল পুলিশ। ধন্যবাদ বন্ধুরা, মাঝরাতের বার্তায় জেনজির অভূতপূর্ব সাড়া পেয়ে আপ্লুত মোদী। সোনম অনশন ভাঙতেই ধেয়ে আসছে কটাক্ষ, একটু মানবিক হন, সমালোচকদের জবাব স্ত্রী গীতাঞ্জলির। মহারাষ্ট্রের টেট প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ড পুলিশের জালে, গ্রেপ্তার বিহার থেকে। কলকাতার চাপ কমাতে মুর্শিদাবাদ মেডিকেলও এবার সুপার স্পেশালিটি। নিম্নচাপের প্রভাবে অবিরাম বৃষ্টি, জলমগ্ন বসিরহাটের একাধিক এলাকা। 3 জনের চাপেই দুর্নীতি, হাইকোর্টে দোষ কবুল পে মাস্টারের, দুষলেন টাকি পুরসভার চেয়ারম্যানকে। যেন উত্তর কোরিয়া, সফদরজং হাসপাতালে থাকাকালীন বন্দি দশা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব সোনম। গুজরাট ও দমনে ভয়াবহ বন্যা, অবিরাম বৃষ্টি ও জলের স্রোত ঠেকিয়ে 170 জনকে উদ্ধার করল কোস্টগার্ড। আপাতত আন্দোলন প্রত্যাহার, 4 সপ্তাহ পর ফের আলোচনা, কেন্দ্রের সঙ্গে বৈঠকের পর ঘোষণা সিজেপির। পাশে আছে দল, ধর্মেন্দ্র ইস্তফা দিতেই বড় বার্তা বিজেপির সভাপতি, প্রশংসায় পঞ্চমুখ মন্ত্রীরাও। ক্লাসরুমের বাইরে অঙ্কের ক্লাস, বাজারে গিয়ে হাতে কলমে হিসাব শিখল খুদে পড়ুয়ারা। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে।
অন্নপূর্ণা যোজনায় জুলাই মাসে টাকা পেয়েছেন অনেকে, কেউ কেউ বাদ পড়েছেন। কেন বাদ পড়লেন ওই মহিলারা তা খতিয়ে দেখার কাজ চলছে। এই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনার সমস্যা সমাধানে বিধায়কদের আসরে নামার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গতকাল বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এই নিয়ে আলোচনা করেন তিনি। প্রায় আধা ঘন্টা বৈঠক করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরাও বিতর্ক তৈরির চেষ্টা করছে। এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে যারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা নয়। পারিবারিক আয় 1 লক্ষ টাকারও বেশি এরকমও অনেক নাম এই তালিকায় যুক্ত হয়েছে। আবার যাদের পাওয়ার কথা সেরকম অনেক নামও বাদ চলে গিয়েছে। শুধুমাত্র আধিকারিকদের উপরে ভরসা করলে হবে না, বিধায়কদের দায়িত্ব দিতে হবে এই তালিকার সংযোজন ও বিয়োজনে। তিনি আবার বলেন, বিধায়কদের দায়িত্ব নিতে হবে এই তালিকার সংযোজন ও বিয়োজনে। তিনি আবার বলেন, বিধায়কদেরও আরো জনসংযোগ বাড়াতে হবে। কি কি ভুল নাম যুক্ত হয়েছে এবং কাদের নাম যুক্ত হওয়া উচিত সেই তালিকা দ্রুত তৈরি করতে হবে। আমাদের দলের বিধায়কদের বড় ভূমিকা নিতে হবে। পূর্বতন তৃণমূল সরকারের আমলে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন মহিলারা। সাধারণ বা জেনারেল মহিলারা 1500 টাকা পেতেন, তপশিলি জাতি উপজাতির 1700 টাকা পেতেন। ক্ষমতায় আসার আগেই বিজেপির সংকল্প পত্রে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা চালু করার কথা বলা হয়েছিল। সেই মতো বর্তমানে প্রতি মাসে 3000 টাকা করে পাচ্ছেন মহিলারা। শর্ত সাপেক্ষে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে টাকা। চলতি মাসে 2 দফায় কয়েক হাজার মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যারা পাননি তাদের না পাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিউটাউনে তৈরি হবে নতুন বিধানসভা ভবন, প্রস্তুতি শুরু করার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পিকার রথীন্দ্রনাথ বসুকে সর্বদলীয় দল নিয়ে জমি পরিদর্শনের অনুরোধ মুখ্যমন্ত্রীর। পাশাপাশি পিডব্লিউডির অন্যান্য নির্মাণকারী সংস্থাকে নিয়ে পরিদর্শনের কথা বললেন তিনি। বাজেট অধিবেশনে ধন্যবাদ জ্ঞাপন ভাষণে বক্তৃতা দিতে ওঠেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ভাষণে তিনি জানান, নতুন বিধানসভা ভবন তৈরি করতে হবে লোকসভার মতো, কারণ যদি ডিলিমিটেশন অর্থাৎ আসন পুনর্বিন্যাস ও 33% মহিলা সংরক্ষণ হলে বর্তমান বিধানসভায় বিধায়কদের বসার জায়গা দেওয়া কঠিন হবে। স্পিকারকে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, সর্বদল নিয়ে জায়গা পরিদর্শন করুন, পিডব্লিউডি এবং অন্যান্যদের সঙ্গে নিয়ে যান। প্রাথমিক পরিকল্পনা তৈরি করতে হবে এখন থেকেই। এখন বিধানসভায় আসন 294, ডিলিমিটেশন ও 33% মহিলা সংরক্ষণ হলে তা 400-র উপর হয়ে যাবে। এখানে বসা জায়গা হবে না, এখন থেকেই পরিকল্পনা করতে হবে। অর্থমন্ত্রীর সাক্ষী রেখে বলছি, অর্থ সমস্যা হবে না। কোভিড কালের স্মৃতি রোমন্থন করে বলেন, কোভিডের সময় যখন দূরে দূরে বসাতে হয়েছিল, মনে আছে গ্যালারির কাছে পৌঁছে গিয়েছিল আসন। পুরনো বিধায়কদের মনে আছে, প্রসঙ্গত নিউটাউনে 40 একর জমি বিগত সরকার বরাদ্দ করে গিয়েছে। একই ক্যাম্পাসে বিধানসভা ভবন, বিধায়কদের আবাস, বিধানসভা সচিবালয় তৈরির প্রস্তুতি কিছুটা সেরে রাখা হয়েছে। নতুন সংসদ ভবনেরই মতোই আধুনিক মানের বিধানসভা তৈরি করা হবে বলেই জানা যাচ্ছে। তবে বর্তমান ভবন হেরিটেজ বিল্ডিং, সে কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ভবনকেও কাজে লাগানো হবে। তিনি বলেন, কি কাজে ব্যবহার করা হবে তা সময় বলবে, তবে এই বিল্ডিং হেরিটেজ। পাশাপাশি বিধায়ক ভবন, বিধানসভার ক্যান্টিনের মান উন্নয়নের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। নতুন বিধায়কদের লাইব্রেরিতে নিয়ে নিজেদের সমৃদ্ধ করার পরামর্শ দিয়েছেন। বিধায়কদের হাজিরা এবং পারফরমেন্স কেমন তা জানাতে নতুন ওয়েবসাইট তৈরিরও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ক্যাগ রিপোর্ট পেশের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো গতকাল বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিন প্রথমার্ধের অধিবেশনে মোট 28টি ক্যাগ রিপোর্ট পেশ করা হলো। এ বিষয়ে বিগত তৃণমূল সরকারেও একহাত নিয়েছেন মন্ত্রী। তৃণমূলের দুর্নীতি নিয়েও আরো একবার প্রশ্ন উঠেছে। তৃণমূল আমলে গত কয়েক বছর ধরে এইসব গুরুত্বপূর্ণ রিপোর্ট পেশ হয়নি। এই ক্যাগ রিপোর্ট পেশ না হওয়া বিধানসভার অন্দরে বড়সড় ত্রুটি, এমনই ব্যাখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী। গতকাল স্পিকার রথীন্দ্র বসে দৃষ্টি আকর্ষণ করেন স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, কোনো জানা এবং অজানা কারণে গত কয়েক বছর ধরে এই সিএজি রিপোর্টগুলি আমাদের বিধানসভায় পেশ করা হয়নি। এটা একটা বড় সাংবিধানিক ল্যাপস। তিনি আরো বলেন, আপনারা জানেন সংবিধানে কম্প্ট্রোলার এবং অডিটর জেনারেলের রিপোর্টের একটা সাংবিধানিক গুরুত্ব আছে। সব সরকারের দায়িত্ব সেটা বিধানসভায় পেশ করা। এদিন পেশ করা 28টি রিপোর্টে 2021 সাল থেকে 25 সাল পর্যন্ত একাধিক অর্থবর্ষের অডিট রয়েছে। কোন কোন বিষয়ে রিপোর্ট পেশ হয়েছে? প্রাথমিকভাবে জানা গিয়েছে, জনস্বাস্থ্য পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবা, অঙ্গনওয়াড়ি ও আইসিডিএস পরিষেবা, পঞ্চায়েতের রাজ, আদিবাসী এলাকায় জমি ব্যবস্থাপনা সহ একাধিক ক্ষেত্রে রিপোর্ট পেশ হয়। রাজ্য সরকারের অর্থ দপ্তর, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা সহ আরো একাধিক বিষয়ে রিপোর্ট দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বিধানসভায় স্পষ্ট বলেন, আমরা সামনের দিনে পুরো একটা স্পেশাল অধিবেশন, স্পেশাল সেশন করতে চাই।
যেখানে এই সিএজি রিপোর্টগুলি নিয়ে আলোচনা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি ও বিপুল দেনা নিয়েও এদিন বিধানসভায় সরব হয়েছেন স্বপন দাশগুপ্ত। সরকারের যে কোনো ত্রুটি মানুষের কাছে সর্বজনীনভাবে তুলে ধরাই বিজেপি সরকারের কর্তব্য, সেই কথাও এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী। অবশেষে ককরোচদের মূল দাবি মানল কেন্দ্র, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টির প্রায় সব দাবি মেনে নিয়েছিল কেন্দ্র, তবে তাদের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রীর ইস্তফা। কেন্দ্র সেই দাবি নিয়ে আলোচনার জন্য সময় চেয়েছিল বিক্ষোভকারীদের কাছে। এরই মধ্যে গতকাল নিজের ইস্তফাপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে দিয়েছেন ধর্মেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে পদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর, গতকাল সকালে ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। এদিন সোশ্যাল মিডিয়ায় প্রধান লেখেন, দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ উন্নত ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থায় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি নিজের দায়িত্ব থেকে কোনো সময় মুখ ফিরিয়ে নিইনি। প্রথম দিন থেকে নিটে প্রশ্ন ফাঁসের দায় নিয়েছি, কোনো সময় মুখ লুকাইনি। তার দাবি, ছাত্র আন্দোলনের নামে কিছু দেশবিরোধী কুচক্রী ষড়যন্ত্র করছে। এই কুচক্রীরা যাতে কোনোভাবেই পরিস্থিতির সুবিধা তুলতে না পারে, সেজন্যই আমার ইস্তফা। আমার এই পদত্যাগপত্র দেশের জন্য। মাসখানেক আগে যখন দিল্লির যন্তর মন্তরে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ধর্ণা শুরু করে ককরোচ জনতা পার্টি, একাধিক দাবি থাকলেও প্রধানের ইস্তফায় তাদের মূল দাবি ছিল ককরোচদের এই আন্দোলনকে শুরুতে সেভাবে পাত্তাই দেয়নি কেন্দ্র। কিন্তু যত দিন গিয়েছে ততই যেন গতি পেয়েছে আন্দোলন। একে একে মূল সারির বিরোধী দলগুলিও আন্দোলনে যোগ দেয়। ধীরে ধীরে নাগরিক সমাজ, সেলিব্রিটিরাও যোগ দেন আন্দোলনে। ককরোচদের আন্দোলনে গণ আন্দোলনে পরিণত হয়। শেষমেশ প্রবল চাপে ইস্তফা দিলেন প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই ইস্তফা সিদ্ধান্তকে পড়ুয়াদের আন্দোলনের জয় হিসাবে বর্ণনা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। অন্যদিকে এদিন আন্দোলনকারীদের কার্যত সব দাবি মেনে নিল কেন্দ্র। সরকারের কাছে দাবি মানার লিখিত গ্যারান্টি পেয়ে আন্দোলন প্রত্যাহার করে ককরোচ জনতা পার্টি। দিল্লিতে নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ককরোচ পার্টির সমর্থনে কলকাতায় মিছিলের পরিকল্পনা ছিল কালীঘাট তৃণমূলের। পুলিশের না সত্ত্বেও গতকাল আদালতে ছোটেন মমতাপন্থীরা। কলকাতা হাইকোর্টেও মেলেনি অনুমতি। পুলিশ আদালতের অনুমতি না পেয়েও আন্দোলনের নাছোড়বান্ধা কালীঘাট তৃণমূল। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই নিজেদের নির্ধারিত সূচি মতোই পদ্মপুকুরে জমায়েত শুরু করেন তারা। পুলিশ প্রথম থেকে তাদের বাধা দিলেও কানে কথা তোলা হয়নি বলে অভিযোগ। বিকেল গড়াতেই পদ্মপুকুরে তৃণমূলের জমায়েত উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই নাটকীয় মোড় নেয় গোটা পরিস্থিতি। মিছিলের উদ্দেশ্যে তৃণমূল কর্মীরা জড়ো হতে থাকেন। মমতা পৌঁছাতেই শুরু হয় স্লোগান। পুলিশের তরফে বারবার তাদের এলাকা খালি করতে বলা হলেও পাল্টা পুলিশের বিরুদ্ধে চড়াও হন তৃণমূল নেতা কর্মীরা। এরপরই তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। জমায়েত ঠেকাতে পদ্মপুকুর থেকে আটক করা হয় তৃণমূল নেতা কর্মীদের। কুণাল বৈশানর সহ বহু নেতাকে প্রিজন ভ্যানে তুলে লালবাজার নিয়ে যাওয়া হয়। মিছিলে পুলিশ কর্মীরা বাধা দিতেই ক্ষোভ উগরে দেন মমতা। তিনি স্পষ্ট জানান, জুলুমবাজি করে কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি সরকার। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আমরা ছাত্রদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাধ্য হয়েছেন ইস্তফা দিতে। ছাত্রদের আন্দোলনকে ভয় পেয়েছে, এ রাজ্যেও আমাদের প্রতিবাদকে ভয় পেয়ে আটকে দেওয়া হচ্ছে। আমি চুপ করে থাকার লোক না। জানা গিয়েছে, দিন মেজাজ হারিয়ে এক মহিলা পুলিশ কর্মীকে ধাক্কা দেন মমতা। এরপরেই পুলিশ কর্মীদের সরিয়ে স্কুটিতে চেপে এলাকা ছাড়েন কালীঘাট তৃণমূলের নেত্রী। সঙ্গে বেশ কয়েকটি বাইক স্কুটিতে রওনা দেন তৃণমূল কর্মীরা। প্রথমে তারা লালবাজারের উদ্দেশ্যে যাচ্ছেন মনে করা হলেও পরে রুট বদলে তৃণমূলের বাইক মিছিল ঘুরে যায় কালীঘাটের দিকে। অন্যদিকে কুণাল বৈশানরদের আটক করে লালবাজার নিয়ে যেতেই সেখানে পৌঁছে যান ডেরেক ও ব্রাইন ও দোলা সেন। লালবাজারের গেটের বাইরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। গেট ঠেলে তৃণমূল সাংসদ ভেতরে ঢোকার চেষ্টা করলে তাকে কার্যত ঠেলে সরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, এদিন কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের পরিকল্পনা ছিল কালীঘাট তৃণমূলের। পুলিশের অনুমতি না পেয়ে আদালতে দ্বারস্থ হতে সেখানেও ধাক্কা খায় কালীঘাট তৃণমূল। উল্লেখযোগ্যভাবে বলা যেতেই পারে, ককরোচদের মূল দাবি মেনে গতকাল দুপুরে ইস্তফা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তারপরেও এ রাজ্যের মমতাপন্থী বিরোধীদের আলোচনায় ভেসে থাকার চেষ্টা ফ্লপ শো বলে কটাক্ষ শাসক শিবিরের। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির কর্মচারীদের পিএফ ফান্ড পরিচালিত হবে রাজ্যের আইন অনুযায়ী। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বিলে সংশোধন আনল রাজ্য সরকার। গতকাল এই সংশোধন আনা হয়েছে। শুধু তাই নয়, আগামী দিনে 21টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একইভাবে এই সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তৃণমূল সরকারের আমলে তৈরি হয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, যা কিনা রাজ্য সরকারের অধীনে। দেখা যায়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণের ক্ষেত্রে যে আইন তৈরি হয় তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের
আইনকেই ছেপে দিয়েই। মন্ত্রীর অভিযোগ ৭৫ সালের আইনকে ২০২৫ সালে ছেপে দেওয়া হলো, আর এখানেই তৈরি হয় জটিলতা। বিশেষ করে পিএফ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হয় সমস্যা। জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, কেন্দ্র তাদের পিএফ একভাবে গভর্নর করেন, রাজ্য আলাদাভাবে করে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন ঠুকতে গিয়ে সব এক হয়ে যায় বলে দাবি মন্ত্রীর। তার কথায়, রাজ্যের অধীনে যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে তাদের কর্মচারীদের গভর্ন কেন্দ্রের মতো হয়ে গেছিল, কিন্তু তাদের আচরণ ছিল রাজ্য সরকারের আওতাধীন। ব্যাপক জটিলতা তৈরি হয়, সংশোধনী এনে তা মেটানো হলো। শুধু তাই নয়, আগামী দিনে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রেও পিএফ কিভাবে নিয়ন্ত্রিত হবে সেটা রাজ্য সরকারই ঠিক করবে বলে জানিয়েছেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তার কথায়, ২১টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পিএফ কিভাবে নিয়ন্ত্রিত হবে সেটা আমরা ঠিক করব। এই বিষয়ে পূর্বতন তৃণমূল সরকারকে তোপ দেগে মন্ত্রী আরো জানান, আগে সরকার এই ক্ষেত্রে একেবারে যত্নশীল ছিল না, তবে এই সরকার সবটা ঠিক করবে। তৃণমূল আমলে অংশ নয়, বংশগ্রহণমূলক পঞ্চায়েতের ব্যবস্থা গড়ে উঠেছিল। একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ১০০ দিনের কাজ থেকে বিভিন্ন টেন্ডারে কাটমানি, টাকা আত্মসাৎ, যা পঞ্চায়েত প্রধানদের অতিরিক্ত ক্ষমতার ফল। সেই অপব্যবহার দমনে পঞ্চায়েতের পরিষেবা দ্রুত ও স্বচ্ছভাবে সাধারণের কাছে পৌঁছে দিতে পঞ্চায়েত আইন সংশোধনের পথে রাজ্য সরকার। বিধানসভায় মন্ত্রী দিলীপ ঘোষ বললেন, সংবিধানের অধিকার ছিনিয়ে নেওয়া হয়নি, কাটমানি খাওয়ার অধিকার ছিনিয়ে নিচ্ছি। বিল সই করবে সেক্রেটারি, শুধু অনুমতি দেবেন প্রধান। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একাধিক প্রকল্প চালু হয়েছে, বন্ধ হয়ে থাকা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কাজ শুরু হয়েছে। নতুন পঞ্চায়েত বিলে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান, জিরামজির মতো জনপ্রিয় ও জনকল্যাণমূলক প্রকল্পের টাকা ছাড়ার বিষয়টি এবার থেকে প্রশাসনিক স্তরে দেওয়ার কথা হয়েছে বিলে। রাজনৈতিক নেতাদের ক্ষমতার অপব্যবহার রুখতেই এই সিদ্ধান্ত। পঞ্চায়েত আইন সংশোধনীর সপক্ষে বলতে উঠে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বিডিও এসডিও সই করেন, ডিএম সই করেন, পঞ্চায়েত প্রধানের বদলে সেক্রেটারি সই করলে কি অসুবিধা হবে? কাটমানি কমে যাবে। গরিব মানুষগুলো কাজ করে টাকা পায়নি, অনুমতি প্রধান দেবেন, কিন্তু সংবিধানের অধিকার ছিনিয়ে নেওয়া হয়নি। কাটমানি খাওয়ার অধিকার ছিনিয়ে নিচ্ছি কেন এই বিল? মন্ত্রী বলেন, ১০০ দিনের টাকা আবার আসবে, কাজ হবে, সেই টাকা মানুষের হাতে যাক, আমরা চাই। তাই এই সংশোধন। যারা বলছে মানুষকে বঞ্চিত করার কথা, কেন এতদিন পুরসভায় নির্বাচন হয়নি, প্রশাসক বসিয়ে রাখলেন, কোর্টে গেলেন, কোর্ট বলল অবৈধ, আপনারা আবার নিজেদের চেয়ারম্যান বসালেন, এভাবে অবৈধ কাজ করেছেন, তাই এই বিল। পঞ্চায়েত বিল নিয়ে আলোচনার সময় বলতে ওঠেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তৃণমূলকে দুষলেন তিনি। গতকাল বিধানসভায় পঞ্চায়েত সংশোধনী বিল পেশ করা হলে তা বিপুল সমর্থন পেয়ে পাশ হয়ে যায়। বিলের সপক্ষে ভোট পড়েছে ১৬৯টি, বিলের বিপক্ষে ভোট পড়েছে ১৩টি, অনুপস্থিত রয়েছেন ৩২। ১৩টি বিপক্ষের ভোটের মধ্যে ৯ জন কালীঘাটের বিধায়ক, বাকি ৪টির মধ্যে নৌসাদ সিপিএম আর কংগ্রেসে ২ রয়েছে। বেলঘরিয়া স্টেশনে উচ্ছেদ বন্ধ রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের। গতকাল বিচারপতি সৌগত ভট্টাচার্য রেল কর্তৃপক্ষকে এই নির্দেশ দিয়েছেন। ৩১ আগস্ট পর্যন্ত উচ্ছেদ অভিযান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আগামী ১৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। রাজ্য জুড়ে বিভিন্ন স্টেশনে রেলের অবৈধ দখলদার উচ্ছেদ করেছে রেল। যাত্রী নিরাপত্তা ও স্টেশন চত্বর স্বচ্ছতা রাখতে এবং বিভিন্ন কাজে গতি আনতে রেলের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। সেজন্যই বেলঘরিয়া স্টেশনে ১৪ জুলাই উচ্ছেদ সংক্রান্ত নোটিশ জারি করে রেল। দখলদাররা রেলের জায়গা ছেড়ে দিক, না হলে রেল আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রেল। তার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এদিন মামলাটি উপস্থাপন করার সময় আইনজীবী শামীম আহমেদ জানান যে গত ১৪ জুলাই এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছিল। এরপর বেশ কয়েকটি আবেদন দাখিল করা হয়। সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আগামী ১২, ১৩ ও ১৪ আগস্ট একটি কোঅর্ডিনেট বেঞ্চে শুনানির দিন ধার্য রয়েছে। রাজ্যের আইনজীবী আদালতে জানান, এই মামলায় রাজ্য সরকার সরাসরি কোনো পক্ষ নয়। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিয়েছে। আমজনতার হিতার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্যতম স্বাস্থ্য শিবির সেবাশ্রয় চালু করা হয়েছিল, কিন্তু তার পরতে পরতে সীমাহীন দুর্নীতি। রাজ্যে পালাবদলের পর থেকেই একে একে তার সামনে আসতে শুরু করেছে। সেবাশ্রয়ের বেনিয়ম তুলে ধরে গতকালই বিধানসভায় বিবৃতি পেশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনই সেবাশ্রয়কে কেন্দ্র করে নতুন অভিযোগ সামনে এলো। পৈলানের রিসোর্ট দখল করে সেবাশ্রয়ের ডাক্তার কর্মীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ। বকেয়া টাকা চাইতে গেলে অভিষেকের অনুগামীরা রিসোর্ট ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে বারংবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক
দিলীপ মণ্ডল, অভিষেকের প্রাক্তন পিএ সুমিত রায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় ও বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলে রিসোর্ট কর্তৃপক্ষ। অভিযোগপত্রে দাবি, প্রায় 110 থেকে 120 জন স্বাস্থ্য শিবিরের ডাক্তার ও কর্মীদের থাকা খাওয়া সহ তাদের যাতায়াতের সমস্ত খরচ বহন করতে হয়েছিল রিসোর্ট কর্তৃপক্ষকেই। সেবাশ্রয় ও সেবাশ্রয় 2 মোট 40 দিনের জন্য রিসোর্টের সব রুম আটকে রাখা হয়েছিল। পর্যটনের মরশুমে কোনো রিসোর্ট ভাড়া দিতে না পারায় একদিকে চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। অভিযোগ, স্থানীয় শিবির পরিচালনার ক্ষেত্রেও টাকা আদায় করা হয়েছিল। টাকা দিতে না পারলে রিসোর্ট ভাঙচুরের হুমকি দেন দিলীপ মণ্ডল ও সুমিত রায়। রিসোর্ট কর্তৃপক্ষের দাবি, 2025 থেকে 26 সাল পর্যন্ত প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার আর্থিক ক্ষতির শিকার হতে হয় তাদের। রিসোর্টের তরফে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই রিসোর্টের ম্যানেজার সমীরণ রায়। অভিযুক্তরা সকলেই প্রভাবশালী বলে উল্লেখ করা হয় কর্তৃপক্ষের তরফে। তাই তৃণমূল জমানায় মুখ খুলতে পারেননি বলে জানান তারা। রাজ্যে পালাবদলের পর সাহস করে পুলিশ দ্বারস্থ হয় রিসোর্ট কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে তোলাবাজি এবং দুর্নীতি দমন আইনের একাধিক ধারায় অভিষেকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। ঋতব্রত গোষ্ঠীকে হারিয়ে পঞ্চায়েত সমিতির দখল নিল কালীঘাট তৃণমূল। গতকাল বাদুরিয়া পঞ্চায়েত সমিতির নতুন বোর্ড গঠন হলো। সভাপতি নির্বাচিত হলেন মৌমিতা ঘোষ সহ সভাপতি নির্বাচিত হলেন আজিজুল সর্দার। এই ঘটনা ঘিরে গোষ্ঠীদ্বন্দ্বে ফের সরগরম উত্তর 24 পরগনার রাজনীতি। অভ্যন্তরীণ টানাপোড়েন ও ক্ষমতার লড়াইতে শেষ পর্যন্ত ঋতব্রত গোষ্ঠীকে ধরাশয়ী করে বাদুরিয়া পঞ্চায়েত সমিতির দখল নিল কালীঘাটপন্থী তৃণমূল নেতৃত্ব। গতকাল চরম নাটকীয়তার মধ্য দিয়ে গঠন করা হলো বাদুরিয়া পঞ্চায়েত সমিতির নতুন বোর্ড। নতুন গঠিত এই বোর্ডের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মৌমিতা ঘোষ এবং সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুল সর্দার। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কুহেলিকা পারভিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ উঠছিল। তিনি ঋতব্রত গোষ্ঠীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। দুর্নীতির অভিযোগে সরব হয়ে সম্প্রতি পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভিন ও তৎকালীন সহসভাপতির বিরুদ্ধে সরব হন তৃণমূলেরই একাংশ। পরিস্থিতি চূড়ান্ত রূপ নেয় যখন কুহেলিকা পারভিনদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। এরপরে শুরু হয় বাদুরিয়া পঞ্চায়েত সমিতির কর্তৃত্ব পাওয়ার পর চরম স্নায়ুযুদ্ধ। শেষ হাসি হাসল কালীঘাট পন্থীরাই। গতকাল অনাস্থা ভোটকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা ছিল তুঙ্গে। ভোটাভুটির লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত কালীঘাটপন্থী তৃণমূল সদস্যদের। ঋতব্রত গোষ্ঠীর সমর্থিত তৃণমূল সদস্যদের ভোটাভুটিতে বড় ব্যবধানে পরাস্ত করে পঞ্চায়েত সমিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় কালীঘাটপন্থীরা। ভোটাভুটি প্রক্রিয়া শেষে নতুন বোর্ড গঠনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে শপথ নেন মৌমিতা ঘোষ এবং সহসভাপতি পদে দায়িত্ব নেন আজিজুল সর্দার। নতুন বোর্ড গঠনের পর মৌমিতা জানান, দুর্নীতির বিরুদ্ধে এই জয় বাদুরিয়ার মানুষের জয়। নতুন বোর্ডের নতুন নেতৃত্বের হাত ধরে পঞ্চায়েত সমিতিতে স্বচ্ছতা ফিরবে এবং এলাকার থমকে থাকা উন্নয়নমূলক কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে যাবে।